কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণ করার এই দুরভিসন্ধি বন্ধ করুন। আমরা নারীদের ব্যাপারে আমাদের পরিষ্কার কথা, আমরা নারীদের ন্যায্য অধিকার চাই, সমান অধিকার নয়। সমান অধিকার দিলে নারীরা টিকতে পারবে না। পরিবারে পরিবারে এরা দাঙ্গা লাগাতে চায়। এখানে প্রস্তাবনায় ম্যারিটাল রেপ বলে একটা কথা এসেছে। রেপ তো রেপই, রেপ তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত পন্থায়, সেটার নাম রেপ হবে। বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো কেন? হয়তোবা এই ঘাপটি মারা যারা নাকি এই দেশের শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু, ওরা বিভিন্ন কায়দার সুযোগ তো তালাশ করতেছে। ওরা হয়তোবা এই সুযোগে রাস্তায় নামার জন্যে একটা পদক্ষেপ বা হিনুচক্র নীল নকশা তৈরি করতে পারে। এবং আমি এর সাথে আরও একটি কথা যুক্ত করে দিই যে আমরা অনেকেই সমগ্র বাংলাদেশে ইসলামের বিজয়ের স্বপ্ন দেখি। আমি অনেক সময় মনে করি, যদিও আমার এই কথাটি বাস্তবে প্রতিফলিত হবে না, তবুও হয়তো এরকম পর্যায়ে কথা বলার সুযোগ ভবিষ্যতে নাও আসতে পারে। সেহেতু এখানে বলেই নিই যে বর্তমান সরকার যেই পদ্ধতির উপর এসেছে, পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে সবাই নিজ নিজ জায়গা থেকে চিন্তা করেছে আমার চেয়ে কে ভালো হবে, এবং তারাও হয়তো চেষ্টা করছে তাদের জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ে কোনো প্রকার দল মত না দেখে যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়ার এই যে পদ্ধতি, পুনরায় গণতন্ত্রের দিকে ফিরে না গিয়ে এই পদ্ধতিকেই যদি কন্টিনিউ করা যায়, তাহলে এটাই ইটসেলফ ইসলাম প্রতিষ্ঠার জন্য যথেষ্ট। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এবং এই নারী সংস্কার বিষয়ক সংস্কার বিষয়ক যে কমিশন আসছে সেটাও কি করেন আপনারা বাতিল করেন। আমি মনে করি যে অন্তত আপনাদের অন্যান্য যে সংস্কার কাজ সেটা প্রশ্নবিদ্ধ হবে না। এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এতটাই সুস্পষ্ট আমাদের কাছে যে এখানে কোরআন সুন্নাহ বিরোধী অন্তত 30 থেকে 32টা ধারা আছে ও 11টি সংযুক্তি রয়েছে। নারী বিষয়ক সংস্কার কমিশন শুরু থেকেই সাধারণ জনগণের মধ্যে বিশেষ উৎকণ্ঠার জন্ম দিয়েছে, যার একটি গুরুত্বপূর্ণ পটভূমি রয়েছে। অতীত অভিজ্ঞতা বলছে বাংলাদেশের নারী উন্নয়ন, যার সঠিক উপস্থাপন হলো নারী অধিকার নীতিমালা সংক্রান্ত কাজের ক্ষেত্রে কিছু গোষ্ঠী, সমাজ, সংস্কৃতি বিবর্জিত ইসলাম বিদ্বেষী মনোভাব এবং পশ্চিমা মূল্যবোধ বাস্তবায়নের প্রবণতায় আক্রান্ত থেকেছে। ফলশ্রুতিতে প্রকৃত নারী উন্নয়ন সাধিত হয়নি, বরং সমাজে বিভ্রান্তি, অস্থিরতা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। দুঃখজনকভাবে এবারে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনও পূর্ববর্তী এ ধরনের প্রবণতাই পুনরাবৃত্তি লক্ষ্য করা যাচ্ছে। আমি সংক্ষেপ করছি। নারী উন্নয়ন ও ইসলাম। নারীর উন্নয়ন এটি সকল মানব হৃদয়ের অন্তর্নিহিত আকাঙ্ক্ষা। ইসলাম এ প্রশ্নে সর্বদা অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করে এসেছে। ঐতিহাসিকভাবে ইসলামই প্রথম নারীদেরকে সমাজের মূল ধারায় মর্যাদাপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করেছে। আমি অনেকগুলো বাদ দিয়ে পড়ছি, সময় যেহেতু সংক্ষিপ্ত। সুতরাং নারী উন্নয়ন ও ইসলাম পরস্পর বিরোধী নয়, বরং ইসলাম নারী উন্নয়নের সবচেয়ে শক্তিশালী পৃষ্ঠপোষক। ইসলামের মৌলিক নীতিমালা নারী উন্নয়নের পথ সুগম করেছে এবং ইসলামের ইতিহাস জুড়েই আলেম ওলামা ও মুসলিম চিন্তাবিদগণ নারী অধিকারের পক্ষে অসংখ্য গ্রন্থ, প্রবন্ধ ও গবেষণা রচনা করেছেন। আমরা আমাদের বিস্তারিত গবেষণায় আমাদের আলেম ওলামারা নারী উন্নয়ন, নারী অধিকার নিয়ে কি পরিমাণ লেখা লিখেছেন সেটি আমরা একটা তথ্য তুলে ধরেছি। আমরা দেখেছি যে প্রায় 1000 পৃষ্ঠার বেশি হবে আমাদের ওলামায়ে কেরাম নারী অধিকার নিয়ে, নারী উন্নয়ন নিয়ে লিখেছেন। এটি বিস্তারিত তালিকা, বইয়ের নাম, লেখকের নাম, প্রকাশক সহ আমাদের বিস্তারিত গবেষণায় আমরা উল্লেখ করেছি। মিস রিপ্রেজেন্টেশন অফ সোর্সেস, গবেষণার এই নৈতিকতা লঙ্ঘন করেছে। গবেষণার একটি নৈতিকতা হলো আপনি রেফারেন্স সঠিকভাবে পেশ করতে হবে। এখানে তারা সেটি করতে ব্যর্থ হয়েছে। তারা এই অংশের টিকায় মালয়েশিয়া এবং তুরস্কে যে রেফারেন্স পেশ করেছে, আমরা সেই রেফারেন্স ঘাটাঘাটি করে দেখেছি যে মালয়েশিয়া তুরস্কের বক্তব্য এরকম নয়। মালয়েশিয়াতে স্পষ্ট বলা আছে যে বিচার ব্যবস্থা, আদালত দেখবে যে বৈবাহিক সম্পত্তির মধ্যে কার অবদান কতটুকু, এরপর সেই অনুযায়ী ফয়সালা দেবে। অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে 50-50 ভাগের কথা সেখানে বলা হয়নি। এটা গবেষণার নৈতিকতাকে লঙ্ঘন করেছে। 2 নম্বর হলো তুরস্কেও এই কথা বলা হয়নি। তুরস্কে ডিফল্ট ব্যবস্থা নেই, সেখানে
এর পাশাপাশি অপশনাল ব্যবস্থাটাও আছে, তারা সেটিকেও গোপন করার চেষ্টা করেছে। এটিও তাদের গবেষণার নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে চরমভাবে। নারী বিষয়ক সংস্থা কমিশনের যে প্রতিবেদন, সেখানে আমাদের গবেষণায় 18টি আপত্তি, 4টি অপূর্ণতা আমাদের গবেষণায় উঠে এসেছে। সবকটি পড়ার হয়তো সুযোগ হবে না, আমি শুধু শিরোনামগুলো পড়ে যাব এবং শেষে 10টি দাবি আমরা উত্থাপন করব। প্রথম হলো, 1 নম্বর আপত্তি হলো জেন্ডার শব্দকে ওরা ব্যবহার করেছে এবং জেন্ডার সমতা এটি প্রতিষ্ঠা করার একটি ব্যর্থ অপচেষ্টা তারা চালিয়েছে। বিভিন্ন জায়গায় নারী পুরুষ এই শব্দগুলোকে বাদ দিয়ে জেন্ডার, লিঙ্গ, যেগুলো আসলে LGBT সমকামিতাকে প্রমোট করে, সেগুলোকে ওরা ঢুকানোর চেষ্টা করেছে। 2, ধর্ম এবং ধর্মীয় ব্যক্তিদেরকে নারী উন্নয়নের প্রতিবন্ধক হিসেবে উপস্থাপন করা, সেটি আগে আলোচনা করা হয়েছে। 3, ধর্মীয় ব্যক্তিত্বদের সাথে মত বিনিময় না করেই ধর্মীয় বিষয়ে প্রস্তাবনা প্রদান করা, এটি তাদের গবেষণাকে নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে। 4, ধর্মভিত্তিক পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যমূলক বলে উল্লেখ করা হয়েছে। 5, নারী পুরুষ শব্দের পরিবর্তে লিঙ্গ পরিচয় শব্দ, সব জায়গায় লিঙ্গ শব্দ ব্যবহার করতে হবে, এটি তারা বলেছে। 6, মৃত্যুদণ্ডের বিধান, ডেথ পেনাল্টি, একে বাতিল ঘোষণা করার প্রস্তাব করা হয়েছে। 7, গণিকা বৃত্তি নিষিদ্ধ করা মানবাধিকার লঙ্ঘন, গণিকা বৃত্তি নিষিদ্ধ করাকে মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করা হয়েছে। 8, বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ক, ম্যারিটাল রেপ, একে ধর্ষণ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। 9, 10 বছরের অধিককাল ব্যপ্ত বিবাহ স্বামী কর্তৃক বিবাহ বিচ্ছেদের মাধ্যমে সমাপ্ত হলে স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এটি হলো অনেকটা পশ্চিমাদের থেকে সংগ্রহ করা একটি বা আমদানি করা একটি নীতি। নারী অধিকার কর্মী হয় আর আমার কোনো ইসলামিক দলের, কোনো ইসলামিক সংগঠনের নারী ব্রাঞ্চ তাদের কাছে নারী বলে মনে হয় না। এরা নারীদেরকে রিপ্রেজেন্ট করে না। নারীদেরকে রিপ্রেজেন্ট তারা যেমন করে না, তারা নারী অধিকারের জন্যও এটি বানায়নি। এবং এই রিপোর্ট শুধুমাত্র নারীদের বিষয়ক একটি রিপোর্ট না, এটি জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক একটি রিপোর্ট, যেখানে জাতি রাষ্ট্রকে পরিবর্তন করে পশ্চিমা ধাঁচের একটি সমাজ বিনির্মাণের প্রচেষ্টা হয়েছে। এটিকে শুধুমাত্র নারী বিষয়ক রিপোর্ট মনে করবেন না। এবং তারা প্রত্যেকটি সংস্কার কমিশনের সাথে বসেছে, তাদের এজেন্ডাগুলি সেইখানেও ঢুকানোর চেষ্টা করেছে। এবং এটি মোটেও নারী বিষয়ক কোনো বিষয় না। স্পেসিফিকভাবে বলছি যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমার হিজাবের জন্য নিকাব পরার কারণে যখন আমাদের মেয়েদেরকে হেনস্থা করা হয়েছে, এইখানে মঞ্চে উপবিষ্ট অনেক বড় বড় আলেমদেরকে নিয়ে আমরা জাতীয়ভাবে সেমিনার করে তাদেরকে জাতীয়ভাবে থ্রেট দেওয়ার পরে তারা আমার ক্যাম্পাসে নারীদের উপরে জুলুম বন্ধ করেছে। কিন্তু এই নারী অধিকার কর্মী সেজে সেই মানুষগুলিদেরকে কখনোই দেখি নাই আমার সেই নির্যাতিত হেনস্থার শিকার কোনো নিকাবী মেয়ের পাশে দাঁড়াতে। আমরা তাদেরকে দেখি নাই সেই সুবর্ণচরে কোনো বিএনপির প্রতীকে ভোট দেওয়ার কারণে গণধর্ষিতা সেই নারীর পাশে দাঁড়াতে। এরা বাংলাদেশের শত্রু, এরা আমার মা বোনদের শত্রু, এরা ইসলামের শত্রু। এই গণশত্রুদেরকে গণশত্রু হিসেবে পরিচিত করতে হবে। এদের হাতে এ দেশ নিরাপদ না। এ দেশকে আমরা বিপ্লবের মাধ্যমে স্বাধীন করেছি এই রকমের এজেন্ডা বাস্তবায়নের জন্য না। সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ডিক্লারেশন দিতে হবে এই নারী কমিশন এবং রিপোর্টের ব্যাপারে তাদের অবস্থান কি। আজকের পরে আর কোনো বড় গ্যাদারিং এর যদি প্রয়োজন হয় এই নারী কমিশনের বিরুদ্ধে, তাহলে সেটি হয়তোবা শুধু নারী কমিশনের ঘেরাও বা উৎখাত পর্যন্তই থাকবে না, সেটি সরকারের টনক নড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আজকের পরে নারী কমিশনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বর্ণনা, সুস্পষ্ট ডিক্লারেশন আমরা চাই। সর্বশেষ একটি কথা উম্মার জন্য না বললেই না। আজকের এই জুলাই পরবর্তী আন্দোলন পরবর্তী বাংলাদেশ আমাদের আলেমদের রক্ত, তাদের চোখের পানির বিনিময়ে অর্জিত হয়েছে। তার সাথে সাধারণ আপামর জনসাধারণ ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আসছে আজকের এই বাংলাদেশ। কিন্তু সেই বাংলাদেশের গন্তব্য কোথায় যাচ্ছে সেটা অনিশ্চিত। এই বাংলাদেশকে শুধুমাত্র রক্ষা করতে পারে যাদের হাতে দেশের জানমাল সম্মান সম্ভ্রম নিরাপদ, যাদের হাতে দেশের মানুষ নিরাপদ, যাদের হাতে আমাদের নারীরা নিরাপদ, সেটা হচ্ছে এই দেশের ইসলামপন্থীরা। ইসলাম পন্থা ব্যতীত বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই। ইসলাম পন্থা ব্যতীত বাংলাদেশের নারীদের মুক্তি নাই। ইসলাম পন্থা ব্যতীত বাংলাদেশের স্বনির্ভর ফরেন পলিসি নাই। সেই ক্ষেত্রে উম্মার নেতৃবৃন্দ এখানে আছেন, আপনাদের পক্ষ থেকে ইসলামী বৃহত্তর ঐক্যের আমরা ঘোষণা চাই। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমরা আপনাদের পিছনে আছি। আমাদের দল মত মাযহাব মাসলাকের সকল পার্থক্যের ঊর্ধ্বে। আব্দুল্লাহ এখানে বসেছেন, আপনারা জানেন
সে অন্য একটি মাসলাকের, সেক্ষেত্রে আমাদের কোনো সংকীর্ণতা নাই। আমরা দেশের স্বার্থে, জাতির স্বার্থে, আমাদের মা বোনদের রক্ষার স্বার্থে একসাথে আছি। আপনারা ডিক্লার দেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি। আমাদের নেতৃবৃন্দদের কাছ থেকে সেই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। জাতিকে রক্ষার অর্থে আমাদের মা বোনদেরকে এবং দিন রক্ষার জন্যে সংঘবদ্ধভাবে জাতীয় বৃহত্তম ইসলামিক ঐক্যের মাধ্যমে এই দেশকে এগিয়ে নিতে হবে। حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين صدق الله العظيم। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত আজকের এই জাতীয় সেমিনার থেকে আমরা একটি বক্তব্যের উপর ঐক্যমত্যে পৌঁছেছি যে বাংলাদেশে আলেম ওলামার এই দেশে কোরআন সুন্নাহর সাথে কোনো প্রকার প্রস্তাবনা, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো প্রকার সংস্কার আমরা মেনে নেব না। আমরা বিগত 16 বছর যে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছি, আমাদের মনে রাখতে হবে এই ফ্যাসিজম বিভিন্ন রূপে, সাংস্কৃতিক থেকে নিয়ে শুরু করে রাজনৈতিক ফ্যাসিজম বিভিন্নভাবে আমাদের উপর সময়ে সময়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, 2009 সালে সর্বপ্রথম যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, সর্বপ্রথম ফ্যাসিবাদের যেই রূপ ওলামায়ে কেরাম এবং ইসলামপন্থীদের উপর তারা চাপিয়ে দিয়েছিল, সেই ফ্যাসিজম ছিল কালচারাল ফ্যাসিজম। সেই সাংস্কৃতিক ফ্যাসিজমের মাধ্যমে আওয়ামী লীগ সরকার নারী নীতিমালার নামে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক আইন প্রণীত করার মাধ্যমে আলেম ওলামা এবং ইসলামপন্থী তৌহিদ প্রিয় জনতার সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। আমরা সেই 2011 সালে 4 এপ্রিল হরতালের মাধ্যমে আমাদের আকাবির আসলাফ, আমাদের মুরব্বী মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি দায়িত্বহীন ভাষায় ঘোষণা করেছিলেন, বাংলাদেশের জনগণ বাংলাদেশের মাটিতে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন নারী নীতিমালা মেনে নেবে না। আমরা তখনই আমাদের রায় জানিয়ে দিয়েছিলাম, কিন্তু দুঃখের সাথে পরিতাপের সাথে বলতে হয় 16 বছর লড়াইয়ের পরে যে ফ্যাসিজম আমরা দূর করেছি, আজকে আবারও নারী সংস্কার কমিশনের নামে ভিন্ন রূপে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা আলেম ওলামার এই মঞ্চ থেকে স্পষ্টভাবে বলছি, এনসিপির অবস্থান কখনোই বাংলাদেশের সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে নয়। আমরা আমাদের ফোরামে বিষয়টি আলোচনা করেছি। আমরা সুস্পষ্টভাবে নারী অধিকার কমিশনের নামে, সংস্কার কমিশনের নামে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এবং ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক যেই নীতিমালাগুলো, যেই প্রস্তাবনাগুলো তারা পেশ করেছে, তার বিরুদ্ধে আমরা আমাদের মতামত জানাবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বিগত 16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, তাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা একটি নতুন বাংলাদেশের দিকে যাত্রা শুরু করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহাদীকে। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকে আমাদের এই প্রোগ্রামের অন্যতম অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। আমাদের মাঝে এছাড়াও আরও অনেক অতিথিবৃন্দু, রাজনীতিবিদ এবং অনলাইন অ্যাক্টিভিস্টগণ এসেছেন। আমরা আমাদের আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ফাইজুল হক। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর বিবি হয়, এটাও তোমার জন্য ইজ্জতের। আর নারী যদি মা হয়, তাহলে তার পায়ের নিচে সন্তানের জান্নাত ঘোষণা করেছে। কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে,
আমাদের নারী কমিশনের এই প্রতিবেদনে লেখা হয়েছে 29 নম্বর পৃষ্ঠায়, দেশ ও সমাজের চোখে নারী এখন অধস্তন ও অসম অধিকারের কারণ। এর পেছনে রয়ে গেছে নারীকে চিরচারিত ভূমিকায় দেখার প্রবণতা। নারীর নানাবিধ অর্জন সত্ত্বেও নারী সর্বোপরি মা, স্ত্রী ও কন্যা। এর মানে নারীকে মা, স্ত্রী, কন্যা হিসেবে আমরা যে মর্যাদার আসনে রাখি, এটা নারীকে যথার্থ সম্মান নাকি করা হয় না। এই জন্য এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে দিতে হবে। আমাদের সমাজের বাস্তবতায় স্বাধীনতা, ভদ্রতা এবং যে নীতি নৈতিকতা রয়েছে, সেই নীতি নৈতিকতা তুলে দেওয়ার জন্য 34 নম্বর পৃষ্ঠা এবং 35 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে, অনুচ্ছেদ 39(2) এর অনুচ্ছেদ থেকে স্বাধীনতা ওই নৈতিকতার বিষয়টি বাদ দিতে হবে। লেখা হয়েছে গণিতাভিত্তিক উপসম্প্রদায় স্বাধীনতা, নৈতিকতা শব্দ সমূহের ব্যবহার পরিহার করতে হবে। মানে স্বাধীনতা শব্দ ব্যবহার করা যাবে না এবং নৈতিকতা শব্দগুলো পরিহার করা যাবে। শুধু তাই না, একদিকে যেমন স্বাধীনতা নৈতিকতাকে তুলে দেওয়ার আবেদন করা হয়েছে, নারীদেরকে মা, বোন, কন্যার দৃষ্টিতে দেখার প্রবণতাকে বাদ দেওয়ার আবেদন করা হয়েছে, তেমনি আরো ভয়ঙ্কর যে বিবাহের মাধ্যমে যে সুন্দর সমাজ এবং সুশৃঙ্খল একটি সম্প্রদায় গড়ে ওঠে, সেই বিবাহের সুন্দর সম্পর্ককে নষ্ট করার জন্য যতগুলো রসদ দরকার এই প্রতিবেদনে পরিপূর্ণভাবে তা ঢোকানো হয়েছে। বিবাহ করতে গেলে একজন পুরুষ আতঙ্কিত হয়ে যায়, ভীত হয়ে যায়, এর সব রসদ এই প্রতিবেদনে আছে। যেমন লেখা হয়েছে, বিয়ের আগে স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে বিয়ের আগে সম্পদের বাধ্যতামূলক প্রকাশ চালু করতে হবে। 42 নম্বর পৃষ্ঠা লেখা হয়েছে। তার মানে একজন পুরুষ যদি বিয়ে করতে যায়, সে কত টাকার মালিক, তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি লিখিত আকারে প্রকাশ করতে হবে। 2 নম্বর আরো লেখা হয়েছে, যদি স্বামী কোনো চাকুরি করে তাহলে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে সম্ভাব্যতা, মুদ্রাস্ফীতি মূল্যায়ন করে স্ত্রী ও সন্তানের ভরণ পোষণের অর্থ প্রদানের জন্য স্বয়ংক্রিয় বেতন কর্তন নিয়ম প্রবর্তন করা বা অর্থের পরিমাণ নির্ধারণ করার জন্য আইন সংশোধন করা। 40। এর মানে কোন স্বামী যদি বিবাহ করে, তাহলে সে যদি কোনো চাকরি করে, সেই চাকরির বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে স্ত্রী ভরণ পোষণের টাকা কিনে নেওয়া হয়। লেখা হয়েছে স্বামীর বেতন থেকে যেভাবে কর্তন করা হবে। শুধু তাই না, আমরা ইতিপূর্বে আলোচনা শুনেছি যে স্ত্রী যদি কোনো কারণে স্বামীর উপরে বিরক্ত হয়ে যায়, তাহলে তার সাথে শারীরিক সম্পর্ক করলে আদালতে মামলাও করতে পারবে যে আমার স্বামী আমাকে বৈবাহিক ধর্ষণ করেছে। পৃষ্ঠা নাম্বার 39-এ এই প্রস্তাবনা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে বনিবনা না হয়, তালাক দিতে চায়, তাহলে লেখা হয়েছে তালাক দিতে চাইলে স্বামীর যে সম্পদ আছে এর 50% সম্পদ স্ত্রীকে লিখে দিতে হবে। বুঝলেন? একে তো হচ্ছে বিয়ের আগে সম্পত্তি বিবরণী প্রকাশ করা, বিয়ের পরেও স্ত্রী ইচ্ছে করলে স্বামীর নামে ধর্ষণের মামলা করতে পারবে এবং স্বামীর উপার্জনের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে তাদেরকে স্ত্রীকে লিখে দেওয়া হবে এবং যদি বিচ্ছেদ হয় তাহলে অর্ধেক সম্পদ স্ত্রীকে লিখে দিতে হবে। শুধু তাই না, যদি জন্মহারের কোন মামলা মহিলা আদালতে করে, লেখা হয়েছে 36 নম্বর পৃষ্ঠায় এই প্রতিবেদনে, কোন মামলা করলে সেই মামলায় লড়তে গেলে 40% জন্মহারের অংশ আগে আদালতে জমা দিতে হবে। এখন বলে এতগুলো শর্ত সারায় এবং কাঠিন্যতা মেনে নিশ্চিত পুরুষরা অনেকেই বিবাহ করতে আতঙ্কিত হবে। অবশ্যই বিয়ে করে দিলাম, আমার অর্ধেক সম্পদ লিখে দিতে হবে, কোন কারণে স্ত্রী রাগ করে চলে গেলে অর্ধেক সম্পদ লিখে দিতে হবে, আমার বেতন থেকে কাটা হবে। সেই সাথে যেখানে বিবাহকে কঠিন করা হয়েছে, সেই সাথে কি লেখা হয়েছে, যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি ও স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা প্রয়োজন। পৃষ্ঠা পড়ে শুধু তাই না, লেখা হয়েছে যৌন অপরাধ হিসেবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে একে স্বীকৃতি দেওয়া। পৃষ্ঠা 37। একদিকে বিবাহকে কঠিন করে অপরদিকে বেশ্যাবৃত্তিকে স্বীকৃতি দেওয়ার নিকৃষ্ট প্রস্তাবনা এই সংস্কার কমিশনের প্রতিবেদনে দেওয়া হয়। শুধু তাই না,
আমরা জানি যে বেশ কিছুদিন আগে রমজান মাসে আমাদের একটা বড় আন্দোলন হয়েছিল, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। এর আগে আমাদের দেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এটা আইন করা হয়েছে, কিন্তু সংস্কার কমিশন যারা নারী অধিকার নিয়ে কাজ করে তারা অনুচ্ছেদ 35 এই অনুচ্ছেদ সংশোধন করে মৃত্যুদণ্ড শব্দটি যুক্ত করে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করতে হবে। পৃষ্ঠা 34। এর মানে আমরা যে চাচ্ছি যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে, নারী অধিকারের নামে নারী কমিশনের প্রতিবেদন লেখা হয়েছে মৃত্যুদণ্ডের বিধান যেন বিলুপ্ত করে দেওয়া হয়। এর মানে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, এটা নারী কমিশনের এই তথাকথিত নারীবাদীরা চান না। তাহলে আমরা কি বুঝতে পারলাম এই নারী কমিশন কি চায়? এই প্রতিবেদন প্রমাণ করে আমাদের এই সমাজ রাষ্ট্র থেকে বিবাহের এই সুন্দর সামাজিক এই বন্ধনকে বিনষ্ট করে দিয়ে বেশ্যাবৃত্তির এক ভিন্ন বাংলাদেশ বানানোর অপচেষ্টার নীল নকশা এই প্রতিবেদনের পাতায় পাতায় প্রকাশ পেয়েছে। শুধু তাই নয়, একদিকে যেমন বিবাহ বিচ্ছেদের বিবাহ এই সামাজিক বন্ধন নষ্টের চেষ্টা করা হয়েছে, অপর দিক থেকে পাতায় পাতায় এলজিবিটিকে, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডার এই বিষয়গুলোকে পৃষ্ঠায় পৃষ্ঠায় তারা প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করেছে। যেমন 33 নম্বর পৃষ্ঠায় দেখা হয়েছে অনুচ্ছেদ 28(1) এই অনুচ্ছেদ সংশোধন করে লিঙ্গ পরিচয়, বয়স বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না লেখা। এর মানে এখানে লিঙ্গ পরিচয় লেখা হয়েছে, এই কারণে তাদের প্রতি কোনো বৈষম্য করা যাবে না। এর মানে যদি ট্রান্সজেন্ডার হয় তাহলে তার প্রতি কোনো বৈষম্য করা যাবে না। আমি যে অংশটা শেষ করতে যাচ্ছি, যেটাকে একটা মজার বিষয় শেষ করছি, তারা তাদের দাবি করে কি এই বিষয়ে আরো আলোচনা হবে, আমাদের মূল গ্রন্থে আসবে। আমি এখানে যে অংশটা শেষ করছি সেটা হচ্ছে তারা একটি দাবি করছে, খুব মজার দাবিটা হচ্ছে দেশ ও সমাজের চোখে নারী এখনো অনন্ত অসম অধিকারের লোক, এর পেছনে রয়ে গেছে নারীকে চিরকালিত না লিখেছে, সরি তারা লিখেছে নারী বিষয় সংস্কার কমিশন সর্বসম্মতিক্রমে অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন যা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ থেকে ঐচ্ছিকভাবে প্রযোজ্য হবে। একই বক্তব্য 35 নম্বর পৃষ্ঠায় এসেছে একটি অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন করা যা বিবাহ বিচ্ছেদ, অভিভাবকত্ব ও উত্তরাধিকার সংক্রান্ত সকল বিষয়ে ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে সর্বধর্মীয় সম্প্রদায়ের জন্য ঐচ্ছিকভাবে প্রযোজ্য হবে। আমি এই শব্দটা ব্যবহার করব, ঐচ্ছিকভাবে প্রযোজ্য হবে। মানে তারা এমন একটা আইন চায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের দেশের যত ধর্মাবলম্বী থাকুক সবার জন্য একটা অভিন্ন পারিবারিক আইন চায়, বিবাহের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে এবং তাদের ভরণ পোষণ সহ নানাবিধ বিষয়ে পারিবারিক আইন চায় অভিন্ন, তবে সেটা ঐচ্ছিকভাবে তারা প্রয়োগ করতে চায়। আমরা বলতে চাই আচ্ছা আরেকটা একটু পরে দেখা হয়েছে, আরেকটা 42 নম্বর পৃষ্ঠায় এসেছে যে এই দেশের যারা নিজ গোষ্ঠী আছে, উপজাতি, তাদের যদি কোনো পারিবারিক কোনো বিষয় আসে তাদের রাষ্ট্রীয় যে আইন তাদের উপরে প্রয়োগ না করে তাদের উপজাতীয়দের নিজস্ব আইন তারা প্রয়োগ করতে পারবে। ভালো করে বুঝে যে দেশের 90 লাখ মানুষ মুসলমান, সেই মুসলমানদের ক্ষেত্রে বলা হচ্ছে তোমরা ধর্মীয় বিষয়ে তোমাদের ধর্ম দিয়ে তোমাদের পারিবারিক আইন প্রয়োগ করা যাবে না, কিন্তু এই দেশের উপজাতিরা তাদের নিজস্ব আইন তাদের উপরে প্রয়োগ করতে পারবে। আমাদের দাবি হল যদি ঐচ্ছিকভাবে এই দেশের পারিবারিক অভিন্ন আইন করা যায়, আমরা বলতে চাই তাহলে ঐচ্ছিকভাবে রাষ্ট্রীয়ভাবে এই দেশে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। আমাদের দাবি পরিষ্কার, আপনারা কোন শরিয়া আদালত যারা পারিবারিক কোন সমস্যার কারণে শরিয়া আদালত থেকে সমস্যার সমাধান চান, আপনি তাদেরকে কেন জোরপূর্বক এই দেশের প্রচলিত আইনে বিচারের জন্য তাদেরকে বাধ্য করবেন? কেউ যদি চায় যে আমার যে সমস্যা হয়েছে আমি এর সমাধানটা শরিয়া আদালতে শরিয়া অনুযায়ী চাই, আপনি আইন করে কেন তাকে আপনার নিজস্ব বানানো আইনে মানার জন্য তাকে বাধ্য করছেন? এই জন্য আমাদের আজকের সেমিনার থেকে আমাদের পরিষ্কার দাবি অবিলম্বে এই দেশে শরিয়া আদালত বাস্তবায়ন করা হোক। হ্যাঁ, আমরা সবার উপরে তা বাধ্যতামূলক করি না, বরং যারা চায় যে আমার বিচার ব্যবস্থাটা
মোতাবেক হোক। আমার বিবাহ তালাক, আমার দেনমোহরের মামলা, আমার দেওয়ানি ফৌজদারি মামলা আমি শরিয়া আদালত থেকে সমাধান চাই, তাদেরকে আপনারা প্রচলিত আইনে তার সমাধান নেওয়ার জন্য বাধ্য করতে পারেন না, এটা অবশ্যই বৈষম্য হবে। এই জন্য আমাদের পরিষ্কার দাবি হলো, 1 নম্বর শরিয়া আদালত প্রতিষ্ঠা করা, 2 নম্বর যারা এইভাবে 90 লাখ মুসলমানের দেশে মুসলমানদের আকীদা বিশ্বাসের বিরুদ্ধে এইভাবে প্রকাশ্যে বিরোধিতা করে একের পর এক শব্দ প্রয়োগ করে গিয়েছে, তাদেরকে ধর্ম অবমাননার শাস্তি হিসেবে অবশ্যই তাদেরকে যথাযোগ্য দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নম্বর 3, শেষ কথা, যে 3 নারী কমিশন আমরা আশা করি এই সরকার যে বিপ্লবের মাধ্যমে এসেছে তাদের সরকারি এজেন্ডার অংশ আমরা এখনো মনে করি না। আমরা মনে করি ডক্টর সরকার নিজস্ব চিন্তা চেতনায় কাজ করেন, আমরা এটা এখনো বিশ্বাস করতে চাই, এখনো বিশ্বাস করতে চাই। এই জন্য সরকারের কাছে আবেদন, যারা তাদের এই নীল লক্ষ্য বাস্তবায়নের জন্য সরকারের ক্রেডিটকে ধ্বংস করার জন্য এই ভিন্ন কাজ করেছে, তাদেরকে বরখাস্ত করার সাথে সাথে নতুন নারী কমিশনে অবশ্যই যোগ্য আলেমদেরকে যুক্ত করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা আরেকটি সঙ্গীত শুনবো, অবশ্যই জাতীয় সঙ্গীত। পাকিস্তান থেকে আগত আমাদের সম্মানিত মেহমান সম্মানিত খলিফা হাফেজ আব্দুল বাসেত আল হাসান। এখন একটি জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন পাকিস্তান থেকে আগত সঙ্গীত শিল্পী হাফেজ আব্দুল বাসেত আল হাসান। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। सलाम करना सुन्नत है, लेकिन जवाब देना ये तो वाजिब है। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। आखिर ये से आपको तशरीफ फरमाएं था तो नहीं। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। জাতীয় উলামা মাসায়েক আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত নারী বিষয়ক সংস্কার কমিশনের উপরে আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারে সম্মানিত সভাপতি, সম্মানিত বিদগ্ধ অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোটা নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট যদি পর্যালোচনা করা যায়, খুবই পরিষ্কার যে যারা এই কমিশনের সাথে রয়েছেন তারা ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন বিধান, ইসলামের যে একটি নারী নীতি রয়েছে, নারীদের সম্মান, নারীদের মর্যাদা এবং সুরক্ষার জন্য নারীদের সার্বিক ব্যবস্থাপনার যে একটি চমৎকার গাইডলাইন ইসলাম দিয়েছে, সেই বিষয়টিকে পরিপূর্ণরূপে ইগনোর করা হয়েছে। 2, মনে হয়েছে 2 নম্বর কথা এটি পরিষ্কার যে ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণা, 90% মুসলমানের দেশে তাদের কোনো ধারণা আছে, এটি এখানে প্রতিফলিত হয়নি। 3 হচ্ছে এখানে খুবই পরিকল্পিতভাবে LGBT কিউকে এখানে, অর্থাৎ হোমোসেক্সুয়ালিটি, যেটা সমকামিতাকে ইস্টাবলিশ করার জন্য আইনানুগ কাঠামোর মধ্যে খুব সুকৌশলে নিয়ে আসা হয়েছে। 4, যে পাশ্চাত্য সভ্যতা যেভাবে পারিবারিক ব্যবস্থাপনাকে ভেঙে দিয়ে নারী পুরুষ একাকার করে দিয়ে যে নৈতিক যে বন্ধন, পারিবারিক যে বন্ধন এবং এখানে যে পরস্পরের সাথে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা যে সম্পর্কের জায়গাটা, সেটিকে একাকার করে দিয়ে মূলত একটি পাশ্চাত্য সংস্কৃতি চাপিয়ে দেওয়ার জন্য খুবই পরিকল্পিতভাবে এই নারী বিষয়ক কমিশন সেটি রিপোর্ট দিয়েছেন। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমার প্রথম কথা হচ্ছে
যে অবিলম্বে এই কমিশনের রিপোর্টকে প্রত্যাহার করতে হবে। 2 হচ্ছে অবিলম্বে এই কমিশন ভেঙে দিয়ে এদেশের 90% মুসলমানের দেশ, এখানকার নারী স্কলার যারা রয়েছে এবং আলেম ওলামা যারা রয়েছেন তাদেরকে নিয়ে এদেশের সকল শ্রেণী পেশার সমন্বয়ে, ধর্মমতের সমন্বয়ে একটি নারী কমিশন গঠন করতে হবে। 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তিগত এবং পারিবারিক যে বিধান নারীদের জন্য ইসলাম দিয়েছে সেটিকে বহাল রেখে অন্যান্য উপজাতি এবং ধর্মীয় গোষ্ঠী যারা রয়েছে তাদের ধর্মের নারীদের সম্মান এবং মর্যাদা সুরক্ষার জন্য যেটি রয়েছে, যদি তারা সেটি পছন্দ করেন তাহলে সেটিকেও প্রয়োজনে তাদের জন্য অ্যাকোমোডেট করে একটা নারী নীতি একটা এখানে স্টাবলিশ করতে হবে। কিন্তু কোনোভাবেই বাংলাদেশের মতো একটি 90% মুসলমানের দেশে ইসলাম বিদ্বেষী এবং সমাজকে ধ্বংস করার সামগ্রিক আয়োজন এদেশের আলেম ওলামা সাধারণ মানুষ যাদের ঈমান আছে তারা এটি মেনে নিতে পারে না। এই জন্য যদি সরকার, আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে দিয়ে এটি করেছেন তারা বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে এনজিও পরিচালনা করেন এবং তারা তাদের অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের জন্যই একটা নারী নীতি দিয়ে তাদের প্রতি তারা তাদের দায়বদ্ধতার জায়গাটা পূরণ করেছিল। এটি অসম্ভব, এটি মেনে নেওয়ার মতো কোনো নীতি নয়, মেনে নেওয়ার মতো কোনো রিপোর্ট নয়। এটি অবিলম্বে বাতিল করার আমি দাবি জানাচ্ছি এবং এই ইস্যুতে প্রয়োজন হলে সকল দল মত ধর্ম বর্ণ মিলে একটা ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজনে গড়ে তোলা হবে যদি তারা এখান থেকে সরে না আসেন। এটি কোনোভাবেই গ্রহণ করার মতো নয়। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমি জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদকে খুবই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জাতির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব তারা পালন করেছেন। প্রায় 350 পৃষ্ঠার একটি কমিশনের রিপোর্টকে সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছেন। এটা আগামী দিনে দেশ এবং জাতির জন্য একটা মাইল ফলক হিসাবে থাকবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট ওয়াইজ সুলতানুল ওয়াইজিন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ। আজকের এই জাতীয় সেমিনারে সুনির্দিষ্ট বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন বিশিষ্ট ওয়াইজ সুলতানুল ওয়াইজিন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত গুরুত্বপূর্ণ সেমিনার নারী বিষয়ক সংস্কার কমিশন 2025-এর যে প্রতিবেদন, যে কর্মকাণ্ড মুসলমানের জমিনে চালু করার একটা দুষ্ট প্রচেষ্টা তারা করেছে, এ বিষয়ে বিশেষজ্ঞদের মাধ্যমে আলোচনা পর্যালোচনার মাধ্যমে তারা যে গুরুত্বপূর্ণ একটি স্মারক আমাদের সামনে এনেছে এবং এটি নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। প্রথমেই আমি যারা এই সেমিনার করেছে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উলামা হযরতদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে জাতীয় নেতৃবৃন্দ সকল দল থেকে উপস্থিত হয়েছেন এবং এই বিষয়ে এর ক্ষতি এবং আমাদের করণীয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, লম্বা আলোচনা মাশায়েখিনরা করেছেন, বিশেষজ্ঞরা করেছেন। আমাকে আলোচনা করতে বলা হলেও আমি লম্বা কথা না বলে সংক্ষেপে যে কথাটা বলতে চাই সেটা হলো এই যে এই মুহূর্তে আমাদের করণীয় যেটা সেটার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ এই দেশে যারাই আসে
এরা হিন্দিসদের মদতপুষ্ট হয়ে বিভিন্ন কুকর্ম সম্পাদন যারা করে, এদের কেউই এ পর্যন্ত সোজা আঙ্গুলে তাদেরকে শাসন করা যায়নি। রক্তের প্রয়োজন হয়েছে, ত্যাগের প্রয়োজন হয়েছে। সম্মিলিতভাবে বৃহৎ ঐক্যের মাধ্যমে শুধু নারী সংস্কার কমিশনের এই বিষয়টার আন্দোলনই নয়, গোটা দেশকে এখন সময় এসেছে ইসলামী হুকুমত কায়েম করার। এই জন্য ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে সকলকে এই মুসলিম মিল্লাতের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানাই। এবং আগামী ৩রা মে হেফাজত ইসলাম বাংলাদেশের আয়োজনে বৃহৎ এক গণসমাবেশের আয়োজন করা হয়েছে। এটার দাওয়াত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি এবং দাওয়াত দিচ্ছি দলমত নির্বিশেষে হেফাজত ইসলাম বাংলাদেশের গণসমাবেশের ৩ তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে আপনাদের সকলকে সকাল ৯টায় আমন্ত্রণ। আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় উলামা মাশায়েখ কাইমা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সংগ্রামী সভাপতি, আজকের মঞ্চে উপস্থিত বাংলাদেশের প্রধান ইসলামী সংগঠনগুলোর শীর্ষ নেতৃবৃন্দ, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই, জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামীর মোহতারাম আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক সহ অন্যান্য দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, ইসলামী ঐক্য জোটের সম্মানিত মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন সহ অন্যান্য সম্মানিত নেতৃবর্গ, আজকে এই যে একটা বিষয় নিয়ে আমরা একত্রিত হতে পারলাম, এই জন্য আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমি শুরুতে যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমরা যদি যারা দেশকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, মানুষকে যারা ভালোবাসি, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে এমন বিপদ আপদ, এমন সমস্যা, দেশ বিরোধী, ইসলাম বিরোধী বা মানবতা বিরোধী বারবার সামনে আসবে। এই জন্যে আমাদের মনে হয় আজকের এই মঞ্চ থেকে যে চমৎকার আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, একটি বার্তা যাওয়া উচিত যে আমরা দেশের জন্যে, দেশের মানুষের কল্যাণে, ইসলামের জন্যে আগামীতে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকব এবং আশা করি বাংলাদেশের মানুষ সেই প্রত্যাশা করে। বিশেষ করে জুলাই বিপ্লব, 5ই আগস্টের অভ্যুত্থান এর মধ্য দিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা জেগে উঠেছে, মানুষ অতীতের বিগত 53 বছর যেভাবে দেশ শাসন হয়েছে এটা চায় না। কারণ আজকে এই নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনা এসেছে এটা কিন্তু নতুন কিছু নয়। 1979 সাল থেকে এই তৎপরতা শুরু হয়েছে। 1979 সালে যখন জাতিসংঘে অধিবেশনে সিডু প্রস্তাব পাশ হয়েছিল, তারপরে থেকে গোটা দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলোতে মুসলমানদের কোরআন সংস্কারের জন্য বারবার জাতিসংঘ এই সমস্ত বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। মনে রাখবেন, এই নারী নীতি, এই নারী প্রস্তাব পাশ করতে হলে কোরআন সংস্কার করতে হবে। আমরা কি কোরআন সংস্কারের জন্য কাউকে অধিকার দেব না? এখানে অন্যান্য ধর্মের যারা রয়েছে তারা জানে তাদের ধর্মীয় গ্রন্থ সংস্কার হয়েছে, বিকৃত হয়ে গেছে, একমাত্র অবিকৃত আছে কোরআন। এই জাতিসংঘ এই সিডু সনদে মৌলিকভাবে 2 জায়গায় আঘাত করা হয়েছে। কোরআনে আল্লাহ স্পষ্টভাবে উত্তরাধিকার কিভাবে বণ্টিত হবে কোরআনে স্পষ্ট নির্দেশনা আছে, এতে হাত দেওয়ার অধিকার কারো নাই।
বৈবাহিক মানুষের মধ্যে পরিবার কিভাবে গঠন হবে সেই বৈবাহিক বিষয়ে স্পষ্ট কোরআনের নির্দেশনা আছে, পারিবারিক নির্দেশনা আছে। এই দুটো বিষয়ে এখানে কারো সংস্কারের অধিকার নেই। আজকে বারবার বাংলাদেশে বিষয়টা আসছে। 1984 সালে বাংলাদেশ সরকার সিডু সনদে স্বাক্ষর করেছে, আপত্তি কয়েকটা জায়গায় আপত্তি দিয়ে। তারপরে 1997-তে আওয়ামী লীগ সরকার কিছু আপত্তি আবার সেখান থেকে তুলে নিয়েছে এবং 2011 সালে গোটা সিডু সনদকে অ্যাকসেপ্ট করার জন্য আওয়ামী লীগ সরকার এমন একটি নারী নীতিমালা তারা নতুন করে নিয়ে এসেছিল। আমাদের আন্দোলনের মুখে ইসলামপন্থী এবং দেশপ্রেমিক প্রকৃতপক্ষে যারা নারীর মুক্তি চায়, স্বাধীনতা চায়, তাদের আন্দোলনের মুখে 2001 সালে আওয়ামী লীগ পিছিয়ে গেছে, তারা ব্যর্থ হয়েছে। কিন্তু এই সরকার আবার তথাকথিত নারী কমিশন, সংস্কার কমিশন গঠন করে সেই জাতিসংঘের সিডু সনদকে আবার সামনে নিয়ে এসেছে এবং তারা সিডু সনদের যেই আপত্তি ছিল বিগত দিনে এই দুটোকে আবার উঠিয়ে দিয়ে নতুন করে আবার এই কোরআন সংস্কারের উদ্যোগ নিয়েছে। আমাদের জীবন যেতে পারে, আমরা কি কোরআনের বিধানে হাত দেওয়ার জন্য কাউকে সুযোগ দিব না? ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, আমরা যদি রাজনৈতিকভাবে দুর্বল থাকি তাহলে বারবার সব বিপদ চলে আসবে। অতএব আজকে এই সেমিনারের মূল স্পিরিট হলো বাংলাদেশের সকল ইসলামী শক্তি, দেশপ্রেমিক শক্তি, বাংলাদেশের সকল মানবতার শক্তিকে আমরা এক কাতারে এনে আগামী জাতীয় নির্বাচনে আমরা বাংলাদেশকে গড়ে তোলার জন্য, মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য নির্বাচনে অবতীর্ণ হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাল্লাল্লাহু আলাইহি। আজকের অত্যন্ত একটি কঠিন মুহূর্ত বাংলাদেশের উপরে, যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যে নারী কমিশন, সংস্কার কমিশন করেছেন, যারা এই কমিশনের, সংস্কার কমিশনের সদস্য, যেই রিপোর্টটা প্রায় 350 পৃষ্ঠার রিপোর্ট তারা দিয়েছেন, সাংবাদিক বন্ধুগণের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে। সবাই জানেন যে এই রিপোর্টটা সম্পূর্ণ কোরআন হাদিস ইসলামী শরিয়া বিরোধী। কোরআনের আয়াতের সাথে প্রায় 15টা আয়াতের সাথে সাংঘর্ষিক, ডাইরেক্ট। তাহলে এখানে যারা কমিশনে ছিলেন, দেখা যাচ্ছে তারা আসলে ইসলামী শরিয়া কোরআনে বিশ্বাস করে না। এরা আসলে মুসলমান দাবি করতে পারে না। এরা কোরআন সম্পর্কে কোনো পড়াশোনা নাই, এরা জাহেল। এরা যদি কোরআন জানতো তাহলে এই প্রস্তাবগুলা দিতে পারতো না। আপনারা জানেন যে আমেরিকা, ইউরোপ, অনেক দেশে আপনার এই যে পুরুষে যেটাকে বলে আপনার গে, আমি নিউ ইয়র্কে দেখছি একটা অঞ্চলই আছে শুধু গেরা বসবাস করে, পুরুষে যৌন মিলন করে, ওখানে নারীরা করে, আবার নারীদের জন্য আলাদা আছে। এটা পশ্চিমাদের সংস্কৃতি। এই পশ্চিমাদের সংস্কৃতিটাকে তাদেরই দালালেরা, এই যারা আপনার সংস্কার আছে নারী সংস্কার কমিশনে, তারাই কিন্তু এটা করছে। ওখানে কোনো বাংলাদেশের, আসলে ওরা নামে বাংলাদেশি, কিন্তু কাজগুলো করছে সব মুসলমান এবং ইসলামের তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে, সংস্কৃতির বিরুদ্ধে। আপনি বলেন, আমি খালি 2-1টা বলি, কারণ এটা তো আলোচনা ব্যাপক হয়েছে। সেমিনার আমাদের মুফতি মাসুম সাহেব সে বিস্তারিত পয়েন্ট বাই পয়েন্ট তুলে ধরছেন। খালি আমি এইটা বলি যে আজকাল যদি পতিতাদেরকে স্বীকৃতি দেওয়া হয়, তাদেরকে যদি বলা হয় যে তারা শ্রমিক, তাদের কর্মের নাম দেওয়া হচ্ছে শ্রমিক, তাহলে এদেশে আর পারিবারিক বন্ধন থাকে? কি বলেন, বন্ধন থাকে? যারা এই প্রস্তাব দিয়েছে এরা হচ্ছে ডাইরেক্ট নারীদেরকে ভোগ করার জন্য, নারীদের শরীরকে ভোগ করার জন্য, তারা নারীদেরকে হাও প্রতিবন্ধ করার জন্য এই প্রস্তাব দিচ্ছে। তাদেরকে এই জনসম্মুখে বিচার করতে হবে, কোনো মাপ নাই যারা করেছে। আমি ইতিমধ্যে এই কমিশনের এই রিপোর্ট দেখার পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন দায়িত্বশীল যারা পাওয়ারফুল তাদের সাথে আলাপ করেছি, কারণ আমি ধর্ম মন্ত্রণালয়ের গভর্নর হিসাবে এটা আমার অধিকার তাদের সাথে আলাপ করা, আমাদের ধর্ম উপদেষ্টা সহ।
ওখানে তারা বুঝতেই পারে না যে এই রিপোর্টটা এইভাবে দেওয়া হয়েছে। আমাকে বলতেছে যে একজন, নাম বলবো না, যে তারা এটাকে সম্পূর্ণ যাতে বাতিল হয় সেই ব্যবস্থা তাদেরকে আমরা বলছি করতেই হবে। তা না হলে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা আলেমানা মুসলমান 92%, 90% যারা বলে ভুল, কারণ এই জরিপে আদমশুমারি জরিপে দেখা গেছে 92%, 92% মুসলমান এই দেশে, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে আমরা কোরআন হাদিস শরিয়া বিরোধী কোনো কিছু করতে দেবো কি তেমন আপনারা বলেন। আজকাল বলুন আওয়াজে আকাশ বাজার তুলে আমাদের এর প্রতিবাদ করতে হবে। প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে এর প্রতিবাদ করবো। এই নাস্তিকদেরকে আমাদের দেশ থেকে আমরা বিতাড়িত করবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে? এই নাস্তিকরা তাদের এই সংস্কৃতি, আমাদের সেই পশ্চিমাদের সংস্কৃতি আমাদের দেশে তারা কি করতে চায়, বাস্তবায়ন করতে চায়। আমাদের মা বোনদেরকে তারা কি বানাইতে চায়, সেই পারিবারিক বন্ধনবিহীন তারা যেন যৌন সম্পর্ক করতে পারে, এটা একবার প্রকাশ্য করে দিতে চায়। যেভাবে ইউরোপ আমেরিকায় করতেছে সেইভাবে ওরা চায়, এটা আমরা করতে দেব না। পয়েন্টগুলো আসতেছে, আমরা আরেকটা পয়েন্ট শুধু বলি, আমি শেষ করে দেব। যেমন আপনার সন্তান নাই, আপনার সন্তান হয় নাই, এখন আপনি দত্তক নিয়েছেন, সেই দত্তক ছেড়ে আপনার সন্তান যা পাবে ঠিক সেইভাবে মিরাস ওয়ারিস পাবে। দেখেন কত বড় সাংঘর্ষিক কোরআনের সাথে। আবার বলছে যে সম অধিকার। আমার আব্বাজান ফজলুল করিম রহমতুল্লাহ চরমের মাজারে শুয়ে আছে, তিনি বলছেন নারী পুরুষের কীভাবে সম অধিকার হবে? প্রশ্নই আসে না। কারণ আল্লাহ পুরুষের জন্য 4টা পর্যন্ত বিবাহের কি করেছে, মানে বিধি রেখেছেন। প্রয়োজনে প্রথম তো একটা একফি, যদি তার ওয়াইফ অসুস্থ হয় বা বিভিন্নভাবে অক্ষম হয়, তারপরে বলা হয়েছে ইসলাম শরিয়া তাকে আর একটা বিবাহ প্রস্তাব দিচ্ছে। কিন্তু না, ফাওয়াহিদাতুন, একটাই যথেষ্ট, এটা ইসলামী শরিয়ত বলে। তারপরে প্রয়োজনে এক, দ্বিতীয়, তৃতীয়। কিন্তু মহিলারা যদি বিবাহ করে, তারা যদি 4টা বিবাহ করে, তাহলে 4 স্বামী যদি থাকে, ওই 4 স্বামীর তার গর্ভে যে সন্তান আসবে, কোন স্বামীর সেই মহিলা বলতে পারবে? পারবে? কি বলেন, কথা বলেন না কেন? তাহলে এখানে কীভাবে সমঝোতা চায়? আল্লাহই তো দেয় নাই, এটা আল্লাহর লগে যাই আপনারা লড়াই করেন। আল্লাহ আপনাদেরকে এইভাবে সৃষ্টি করছে, আপনাদেরকে গর্ভবতী হতে হবে, আপনাদেরকে প্রতি মাসে অসুস্থ হতে হবে, আপনাদের জন্য নামাজ মাফ আছে, আপনাদের জন্য ইদ্দাত আছে, বিভিন্নভাবে আল্লাহ সৃষ্টি করছে। সেহেতু আল্লাহর সাথে পাল্লা দেওয়া চলে না। তো এরা আল্লাহর সাথে পাল্লা দিতেছে, পরিবারকে ধ্বংস করতেছে, আমাদের সমাজকে ধ্বংস করতেছে, আমাদের যুবক তরুণদেরকে ধ্বংস করতেছে। এই নারী সংস্কার কমিশনের আমরা আজকাল এই ওলামা, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের এই সেমিনার থেকে আমরা বড় গলায়, জোর গলায় বলতে চাই, এটা যতক্ষণ পর্যন্ত বাতিল ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকার করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, আমরা ঘরে ফিরে যাব না। এরা বাতিল করতেই হবে। সবাই আওয়াজ তুল, এই নারী সংস্কার কমিশন বাতিল করো, করতে হবে, বাতিল করো, করতে হবে। নারী সংস্কার কমিশন বাতিল করো, করতে হবে। এই আওয়াজ তুলে এদেরকে আপনার হরকম্প, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা এই ষড়যন্ত্র করে তারা ধ্বংস হয়ে যাবে। ওয়া মা কার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পরম শ্রদ্ধেয় সভাপতি, অতিথিবৃন্দ এবং শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম এবং সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এত বিদগ্ধ আলেমদের মধ্যে আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে এবং কিছুটা শরীর কাঁপছে। এই যে আমাদের মধ্যে এই বিভেদ, সমাজের একটা শ্রেণী চায় যে আধুনিকতা প্রগতির নাম করে ইসলামকে মুখোমুখি দাঁড় করানোর। এই প্রবণতাটা আজকে নতুন না। এর কারণটা কি? আমরা যদি এর গভীরে যাই, আমরা দেখব এর একটা গভীর কারণ আছে, যেটা আমরা একটু চিন্তা করলে বুঝতে পারব। আমাদের সমাজ থেকে, নিচ থেকে 2টা মৌলিক জিনিস তৈরি হচ্ছে। দেখবেন আমাদের সমাজের প্রত্যেক পাড়ায় মহল্লায় মসজিদ আছে, মক্তব আছে, মাদ্রাসা আছে,
নুরানি আছে, ইসলামী সাহিত্য আছে, কোরআন আছে, হাদিস আছে, তাফসির আছে, এর উপর ভিত্তি করে গজল আছে, হামদ আছে, নাত আছে, ইসলামী নাটক, ইসলামী জলসা, ওয়াজ মাহফিল, এই যে একটা বিরাট সাংস্কৃতিক ইনপুট, এটা আমরা যদি বাংলাদেশে কোনো ইসলামিক দল নাও থাকে, অটোমেটিক এখান থেকে 20 থেকে 25% লোক একটা ধর্মীয় অনুভূতি, একটা ধর্মীয় আবেগ এবং একটা ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ নিয়ে ধর্মীয় জীবনের উপর সে গড়ে উঠছে। এটা আজকে এই 1-2 দিনের ব্যাপার না, এটা শত শত বছরের সিলসিলা এবং এটা ক্রমশ বাড়ছে। এটা বাড়তে বাড়তে এটা কোথায় গিয়েছে? এখন টেলিভিশনগুলোয় দেখবেন অপরিহার্য হয়ে গেছে ইসলামী আলোচনা, মাসলা মাসাইলের আলোচনা, ইসলামিক সেমিনার। আপনি দেখবেন যে আমাদের যারা বড় লোক, এলিট, তাদের মধ্যে এখন হেফজে কোরআন, বাসায় আলেম রেখে হাফেজ বানানোর প্রবণতা আছে। ক্যাডেট মাদ্রাসা নানা রকম চালু হয়েছে, কি বলেন, আছে না? এবার একটা দুঃসংবাদ দিই, ঠিক এই সমাজেই ছোটবেলা থেকে আধুনিক সঙ্গীত, মরমের সঙ্গীত, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, নাচ গান, আর্ট, শিল্পকলা, এমন কোনো উপজেলা নাই যেখানে নৃত্য স্কুল নাই, নাচের স্কুল নাই। এমন কোনো স্কুল নাই যেখানে আর্ট শেখানো হয় না, যেখানে বাৎসরিকভাবে নাট্য অনুষ্ঠান হয় না, গানের অনুষ্ঠান হয় না, পহেলা বৈশাখ হয় না। এইটা বাড়তে বাড়তে সমাজ, সংস্কৃতি, টেলিভিশন, মিডিয়ার, আপনার ফিল্ম, এটা একটা সেক্টর, এটা একটা ইন্ডাস্ট্রি আকারে গড়ে উঠেছে। বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল বা প্রগতিশীল চর্চা নাও থাকে, তাও আপনি দেখবেন সমাজে 20 থেকে 25% মানুষ এই চেতনায় গড়ে উঠছে, যারা মনে করে যে ধর্ম হচ্ছে আমাদের প্রগতির অন্তরায়। আমি কি ভুল কিছু বললাম? এই যে 25 ভাগ আর 25 ভাগ মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে, এই দ্বন্দ্ব আমাদের নিচ থেকে উঠে আসছে, এই দ্বন্দ্ব। সেই জন্য আপনি দেখবেন যারা ইসলামকে এখান থেকে দূরীভূত করতে চায়, যারা মুসলমানিত্বকে মুছে দিতে চায়, তারা তাদের আন্তর্জাতিক প্রভুর সমস্ত শক্তি, সমস্ত অর্থ ব্যয় করেও এখন পর্যন্ত তারা সফল হতে পারে নাই। ঠিক এর উপর দিকে আবার খারাপ দৃশ্য আছে। আমরা এত ইসলামিক এফোর্ট, এত আলোচনা, এত ওয়াজ মাহফিল, এত বক্তৃতা, এত তাফসির, এত ওয়াজ মাহফিল, এত কিছুর পরেও আমরা কিন্তু সমাজের ওই অংশ, ওই সাংস্কৃতিক বিপদগামী বা আমরা যাদেরকে মনে করছি আমাদের উন্নয়নের নাম করে যারা আমাদেরকে পশ্চাৎপদ করতে চায়, তাদের উত্থানও কিন্তু আমরা ঠেকাতে পারি নাই। সুতরাং এই দুইমুখী শক্তির মাঝখানে যারা আছে, তারাই কিন্তু আমাদের সমাজকে নেতৃত্ব দিচ্ছে। আমি এত বড় কথা বলে আপনাদের কাছে হতে চাই না। আমার কথা হচ্ছে এখানে গভীরভাবে ভাবতে হবে যে এই লড়াই কি আমরা করব, নাকি এখানে আমরা কোনো সন্ধি করব। আচ্ছা, ঠিক আছে, লড়াই অবশ্যই করব, কিন্তু লড়াইয়ের সাথে হিকমত এবং কৌশল গুরুত্বপূর্ণ, কি বলেন, ঠিক না? সেজন্য আমি আপনাদেরকে দুই একটা দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্রদের ভর্তি বন্ধের জন্য অনেক চেষ্টা করা হয়েছে। সেখানে আমরা অনেক লড়াই করেছি, একটা লড়াই আমরা বিজয়ী হয়েছি, হারাতে পারে নাই। যখন দেখা গেছে যে প্রত্যেকটা ইউনিটি ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্ররা প্রথম হয়, দ্বিতীয় হয়, তাহলে লড়াই কোনটা বেশি মজবুত? এই যে আমি মেধার স্বাক্ষর রাখলাম, এটা কিন্তু তারা মোকাবেলা করতে পারে নাই, এটা দিয়ে আমি তাদেরকে হারিয়েছি। সেজন্য আমাদের যে 5ই মে যেই নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, আমি সেই মামলার একজন সাক্ষী। এই গণহত্যা মামলা করার জন্য দাবি তুলে আমরা একটা মামলাও করেছি এবং সেই মামলার আমি একজন খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী। এই জায়গা থেকে আমি আলেম ওলামাদেরকে
অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি এবং তারাও আমাকে খুব স্নেহ করেন। আমি দুইটা কথা বলে শেষ করছি। প্রথম কথা হয়েছে এই যে আমাদের শ্রদ্ধেয় শিরিন পারভিন হক, যিনি এই নারী সংস্কার কমিটির নেতৃত্ব দিয়েছেন, ওনার স্বামীকে আপনারা চিনেন, উনি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ওনার জানাজায় যখন গেলাম কবর দেওয়ার সময় আমি খুব জোরে জোরে কলেমা শাহাদাত পড়ছিলাম। তো সেখানে অর্ধেক পুরুষ অর্ধেক নারী, মানে এটা কিছু মাইন্ড করেন না, আমি এটা বলছি কারণ আমাদের বোঝার জন্য, কারণ সবাই তো একদিকে আলোচনা করছে, আমি একটু ভিন্ন মাত্রা আলোচনা করছি, রাগ করতেছেন না তো? আমি জোরে জোরে যখন কলেমা শাহাদাত পড়ছিলাম তখন আশেপাশে সবাই আমার দিকে তাকাচ্ছিল। একটু পরে দেখলাম আমার সাথে আরো 5-7 জন এসে কলেমা শাহাদাত পড়া শুরু করলো। কিছুক্ষণ পরে দেখলাম মহিলারা সবাই মাথায় কাপড় দিয়ে দিল এবং আরো অনেককে দেখলাম একই সাথে সাথে কলেমা শাহাদাত পড়ছে, এবং যারা কলেমা শাহাদাত পড়ছে তাদের মুখের দিকে আমি অনেককে তাকিয়ে দেখলাম তারা শুদ্ধভাবে কলেমা শাহাদাত পড়তে পারছেন না। আমার খুব অন্তরে কষ্ট লাগলো যে এটা আমাদের সমাজ সংস্কৃতি। প্রতিনিয়ত আমরা মানুষকে দাফন করি, কবরস্থ করি, সেখানে কিন্তু আমরা মোনাজাতও করেছি এবং নারী পুরুষ একসাথে মোনাজাত করেছে, এটা সেখানে সেটা ভিন্ন পরিবেশ, সেটা অন্য জিনিস। আমি যে কথাটা বলতে চেয়েছি, আমাদেরকে জ্ঞান এবং বিজ্ঞানের মাধ্যমে যোগ্যতা দিয়ে এই যে আজকে একটা সুন্দর পেপার এখানে হাজির করা হয়েছে, এইভাবে বুদ্ধিবৃত্তিক মোকাবেলা করতে হবে। আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিচ্ছি, যারা এই সংস্কার কমিশনের রিপোর্ট তৈরি করেছেন, আপনাদের সাথে ওপেন বিতর্ক হবে। আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন এটা বাংলাদেশের সমাজ সংস্কৃতি, মানুষের বিশ্বাসকে আপনারা এখানে ইনক্লুসিভিটির খেলাফ করেছেন, আপনারা সেটা অন্তর্ভুক্ত করেন নাই। সুতরাং আপনাদের এই নীতিমালা ওইটাকে সংস্কার করতে হবে, ওইটাকে পরিবর্তন করতে হবে, ওইটাকে আবার রিভিউ করতে হবে। বিতর্কের আহ্বান নেন, বিতর্ক করেন। খুব লাস্ট একটা কথা বলে শেষ করছি, ভিক্ষাবৃত্তি কোনো পেশা হতে পারে না। কারণ একজন মানুষ অত্যন্ত অসহায় হয়ে বিপদে পড়ে ভিক্ষাবৃত্তি করে। ভিক্ষুকদেরকে আমরা কি করি? পুনর্বাসন করি। ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে স্বীকৃতি দেই না। বাংলাদেশে যে সমস্ত নারীরা বিপদে পড়ে, বিভিন্ন ফাঁদে পড়ে একটা খারাপ পেশায় গিয়েছেন, আমরা তাদেরকে সেই পেশা থেকে ফিরিয়ে আনতে চাই, পুনর্বাসন করতে চাই। আপনারা তাদেরকে পেশা হিসাবে স্বীকৃতি দিয়ে নারীর অবমাননা করেছেন, নারীদের সম্মান নষ্ট করেছেন। আপনাদের বিবেকের কাছে একদিন এই প্রস্তাবের জন্য আপনাদেরকে বিবেকের কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই হলো আমাদের আপনাদের প্রতি আহ্বান। আবারও সবাইকে বলবো, ওপেন বিতর্ক করে এই নারী নীতিমালার বা নারী সংস্কারের প্রত্যেকটি বিষয়ের বিতর্ক করতে আমরা প্রস্তুত আছি। আপনারা আয়োজন করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইসলামী ঐক্য জোটের সম্মানিত মহাসচিব, বিশিষ্ট আলেম দ্বীন ও রাজনীতিবিদ মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه صدق الله مولانا العظيم। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনার মঞ্চে উপস্থিত জাতির কর্ণধার, জাতির দুঃসময়ের কাণ্ডারি, ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ, ইসলামিক স্কলার্সগণ এবং সমবেত ইমাম মাশায়েখ, খতিবগণ, শেষ সময়ে এসে দীর্ঘ বক্তৃতা করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে একেবারেই স্পষ্ট, ইসলাম নারীদের ন্যায্য অধিকার দিয়েছে এবং সেই ন্যায্য অধিকার নিশ্চিত করবার জন্যে, প্রতিষ্ঠা করবার জন্যে যুগে যুগে
যে খয়রুল কুরুন থেকে শুরু করে এ পর্যন্ত ওলামায়ে কেরাম ইসলামিক নেতৃবৃন্দ কাজ করছে। বাংলাদেশেও আমরা বাংলাদেশের ইসলামী সংগঠনগুলো এই গত 53 বছরে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করবার জন্যে, ন্যায্য অধিকারের পথ সুগম করবার জন্যে অনেক চেষ্টা করেছে এবং এ পথে যত আবর্জনা বাধা বিপত্তি আছে, বিশেষ করে ইসলাম বিদ্বেষীরা এ পথে যখন কোনো আবর্জনা নিক্ষেপ করছে, সে আবর্জনা পরিষ্কার করে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কাজ প্রকৃতপক্ষে ওলামায়ে কেরাম এবং ইসলামিক নেতৃবৃন্দ করেছেন। নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করবার জন্য, প্রতিষ্ঠা করবার জন্য শুধু আমরা মুখে কথা বলেছি এমন না, এর জন্য সংগ্রামও করেছি, আন্দোলনও করেছি, রক্তও দিয়েছি। আজকে যে আবর্জনা আমরা 53 বৎসরে দূর করেছি, ধাপে ধাপে রক্ত দিয়ে, সংগ্রাম করে, আন্দোলন করে, আজকে হঠাৎ করে সমস্ত আবর্জনা এনে আবার নারী অধিকার নিশ্চিত করার পথে ফেলে দেওয়া হয়েছে। বড় আশ্চর্য হই, 53 বৎসরে আমরা যত আবর্জনা দূর করেছি নারীদের অধিকার নিশ্চিত করবার জন্য, সব আবর্জনা আবার এক দফায় এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদনের মাধ্যমে আমাদের উপর চাপিয়ে দিয়েছে। আজকের মঞ্চ থেকে এই ইসলামিক নেতৃবৃন্দ যদি ঘোষণা দিয়ে দেন, আমি মনে করি কাল থেকে এমনিতেই এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সরকারের প্রতি বিশেষ আবেদন, ভুল করেছেন, ভুল থেকে ফিরে আসেন। এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এবং এই নারী সংস্কার বিষয়ক কমিশন, সংস্কার বিষয়ক যে কমিশন আসছে সেটাও কি করেন, আপনারা বাতিল করেন। আমি মনে করি যে অন্তত আপনাদের অন্যান্য যে সংস্কার কাজ সেটা প্রশ্নবিদ্ধ হবে না। এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এতটাই সুস্পষ্ট আমাদের কাছে যে এখানে কোরআন সুন্নাহ বিরোধী অন্তত 30 থেকে 32টা ধারা আছে। গত জুমাতে ইমাম সাহেব, খতিব সাহেবরা মসজিদে নিয়ে কথা বলেছেন, আগামী জুমাতেও কথা হবে। 4 লক্ষ মসজিদে যখন এর বিরুদ্ধে কথা হবে, তো নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন তো যাবেই, আপনাদের অন্যান্য সংস্কার কাজও প্রশ্নবিদ্ধ হবে। এই যে 5 আগস্টে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটা সংস্কার চাচ্ছি রাষ্ট্র বিনির্মাণের জন্য, আপনাদের এই কাজে ওই কাজগুলো প্রশ্নবিদ্ধ হবে। এই জন্য আমি মনে করি যত দ্রুত সম্ভব, অন্তত আগামী 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন এবং কমিশন দুটোই বাতিল করেন আপনারা। তারা কেন এই ধরনের কাজগুলো করেছে আমাদের কাছে এটা একেবারে স্পষ্ট। তারা ইসলামের পারিবারিক রীতিনীতিকে বিকৃত কিংবা মানব রচিত কোনো ধর্মের পারিবারিক রীতিনীতির সঙ্গে তুলনা করেছে। ওরা মেধা এবং মস্তিষ্কে বধির, ওরা ইসলাম নিয়ে পড়াশোনা করে না, কিন্তু অন্যান্য বিকৃত ধর্মমত নিয়ে ঠিকই তারা পড়াশোনা করেছে। তারা মনে করেছে পৌত্তলিকতার যে ধর্ম আছে তার মতোই মনে হয় ইসলাম, বা বিকৃত ধর্মগুলোর মতোই ইসলাম। এই জায়গা থেকেই তারা সব ধর্ম গুলিয়ে ফেলে কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন দাখিল করেছে। আজকের মঞ্চ থেকে নিঃসন্দেহে এই বিষয়ের উপর একমত হয়ে ইসলামিক নেতৃবৃন্দ এসেছেন। ওনারা বলে দেবেন আবারও এই অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারের দায়িত্বশীলদের প্রতি আমার স্পষ্ট সেই অনুরোধ, আপনারা অনতি বিলম্বে এই প্রতিবেদন এবং কমিশন দুটোকেই বাতিল করেন, প্রত্যাখ্যান করেন। তাহলে আপনাদের অন্যান্য সংস্কার কার্যক্রম মানুষ হয়তোবা সেটা নিয়ে বিবেচনা করবে, না হলে নিঃসন্দেহে সেটা প্রশ্নবিদ্ধ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, ওপার থেকে হোক আর অন্য জায়গার থেকে হোক, আপনারা জানেন বারবার করে এদেশের ইমানদার মানুষকে তারা সুশ্রী দেয়, বিশেষ করে ইসলামের উপর আঘাত দিয়ে। সুশ্রী দিলে আমরা বিরক্ত হয়ে স্বাভাবিক। তো একটা কথা খেয়াল রাখবেন, সুশ্রী পরিমাণ বেশি যদি হয় তখন দ্বিতীয় থাপ্পড় দিলেই কিন্তু বন্ধ হয়ে যায়। এই জন্যে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এদেশের তাওহীদি জনতাকে খেপাবেন না। আপনাদের প্রশংসা অনেক হচ্ছে, এমনকি শোনা যায় স্যার আর 5 বছর থেকে যান। এর বিপরীতে কোনো স্লোগান না আসুক যে স্যার এইটার পরিবর্তন করেন, না হয় 5 মিনিটের মধ্যে চলে যান।
এমন স্লোগান আসার আগেই আপনারা বিবেচনায় নেবেন। আর এর দ্বারা আমার মনে হয় এর অপশক্তির ইশারা এমন, আমরা যদি কেঁচো খোঁড়া শুরু করি বড় বড় গোখরা সাপের সন্ধান পাওয়া যেতে পারে। আমরা সেদিকে যেতে চাই না। এরা যেটা করতে চায় সমাজ ব্যবস্থা ধ্বংস করতে চায়। এদের যে অবস্থা মনে হয় ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য অনেক মানুষ এখন প্রস্তুত রয়েছে। এই জন্যে আমরা চাই এই যে নারী বিষয়ক সংস্কার কমিটি যেটা সুপারিশ করেছে এখনই বাতিল করতে হবে, দেরি করা যাবে না। আর সাথে সাথে যে কমিশন সেটাকে বাতিল করে নতুনভাবে বিবেচনা করে সুন্দর একটা কমিশন উপহার দেবেন। আমরা চাই যারা রাষ্ট্র পরিচালনা করছেন আপনারা প্রশংসা নিয়ে থাকেন, বিদায় নেওয়ার সময় প্রশংসা নিয়ে যান, এমনটা না হয় ধিক্কার দিয়ে আপনাদেরকে এখান থেকে তাড়াতে বাধ্য হয়, এমনটা না হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রায় সব ইসলামী দলের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, আলোচনা যথেষ্ট হয়েছে, আলোচনা বেশি প্রয়োজন নাই। আজকে নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনা পেশ করেছে, আমি অনুষ্ঠানে আসার আগে পথে নারী কমিশনের যিনি সভানেত্রী ছিলেন পারভিন হক, তিনি বলেছেন আমাদের প্রস্তাবনা হচ্ছে ঐচ্ছিক প্রস্তাবনা, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নাই। তিনি বলতে চেষ্টা করেছেন যারা ধর্মের বাইরে গিয়ে পারিবারিক জীবনযাপন করতে চায় অথবা যারা বিধান মেনে চলতে চায় না তাদের জন্য ব্যবস্থা করতে হবে। ধরেও নেই কথাটা সত্য, তাহলে এই সমাজের মধ্যে ধর্মের বাইরে কয় অংশ মানুষ বাস করে? মাত্র কোটি কয়েক লোক, হয়তো 4-5 জন বা 1 জন। তাদের জন্য এত অর্থ ব্যয় করে বিশাল রিপোর্টের প্রয়োজন ছিল? এই কাজ তো ওনারা এনজিওর মধ্যে করছেন, চেষ্টা করছেন, কিন্তু এটা হচ্ছে না। আসল কথা মনে রাখতে হবে, এই প্রস্তাবনা দেওয়া হয়েছে মূলত ইউরোপ আমেরিকাতে যে সমাজ তারা কায়েম দেখেছে সেই সমাজ কায়েম করার জন্য। বিশেষত এলজিবিটির নামে সমকামিতা, গে, লেসবিয়ানিজম এসব প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করে। তারা মূলত তাদের প্রতিনিধি, তারা কিন্তু আমাদের প্রতিনিধি না। তারা হচ্ছে সমাজের ওই সমস্ত শ্রেণীর প্রতিনিধি যারা সমাজে ক্রিমিনাল বলে পরিচিত, যারা সমাজ ধ্বংসের কাজ করছে তাদের তারা প্রতিনিধি। তারা এই দেশের 92% মুসলমানের প্রতিনিধি নয়, তারা কোনো ধর্মের প্রতিনিধি নয়। কাজে আমাদেরকে মনে রাখতে হবে এই কমিশনকে আমরা প্রত্যাখ্যান করছি, এটা আমাদের স্পষ্ট দাবি। তারা বলছেন যে আমাদের দাবিতে অনেক ভালো কথা আছে, মানলাম ভালো কথা আছে, যেখানে খারাপ কথা বেশি থাকে, যেখানে মূল ভিত্তি হয় খারাপ, সেখানে ভালো কথা থাকলেও এটা আমরা মানতে চাচ্ছি না। আমরা চাই এই কমিশনকে বাতিল ঘোষণা করা হোক। মানুষের দাবিকে আপনাকে গ্রহণ করতে হবে, এর কোনো বিকল্প নাই। তা আমার শেষ কথা হচ্ছে যে প্রফেসর ইউনূস ক্ষমতা বসেছিলেন, আমরা অনেক আশাবাদী ছিলাম তিনি কিছু ভালো কাজ করবেন, নিশ্চয়ই তিনি ভালো কাজ করার চেষ্টা করছেন। কিন্তু নারী নীতি, নারী বিষয়ক কমিশন করার মাধ্যমে তার সুপারিশ বাস্তবায়নের কথা বলে তিনি নিজেকে বিতর্কিত করেছেন। অনুরোধ করব আপনি ব্যাপারটা ভেবে দেখুন, আর বিতর্ক নিজে বিতর্ক করবেন না। মান সম্মান নিয়ে এখানে বাসকে শাসন করুন, মান সম্মান নিয়ে আপনি বিদায় হন, এটা আমরা চাইব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রোগ্রামের একেবারেই শেষ দিকে চলে এসেছি। আজকে আমাদের এই প্রোগ্রামে আমাদের আহ্বানে সাড়া দিয়ে অনেক রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সমাজচিন্তক, কলামিস্ট অনেকে উপস্থিত হয়েছিলেন। সময় সংক্ষিপ্ততার কারণে তাদেরকে আমরা আলোচনা দিতে পারিনি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি মোহাম্মদুল্লাহ কাসিমি, ওলামা শাইখ আইম্মা পরিষদের সহসভাপতি,
উপস্থিত হয়েছেন ডক্টর ফয়জুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ, অনলাইন আলোচক ও কলামিস্ট, ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল এবং জনাব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম আকবর সাহেব এবং অধ্যাপক মাহবুবুর রহমান সাহেব সহ বেশ রাজনীতিবিদ এবং শ্রদ্ধেয় আলোচকগণ উপস্থিত হয়েছেন। তো সময় সংক্ষিপ্ততার কারণে আমরা তাদেরকে দিতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন মজদুম আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ খিলাফত মজলিসের সংগ্রামী আমির, শেখুল হাদিস ইবনু শেখুল হাদিস আল্লামা মামুনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. آمنت بالله صدق الله مولانا العظيم. শুধু বরকতের জন্যই কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, আল্লাহ পাকের ফজল আর করম, উলামা ইকরামের দিক নির্দেশনায় সময় উপযোগী যে কোনো প্রোগ্রাম দেওয়া এবং তা বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছে। আজ যারা উপস্থিত হয়েছেন, আহ্বানে সাড়া দিয়েছেন, সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ এবং আন্তরিক শুভেচ্ছা এবং সকলকে আগামী দিনের জন্য জাতীয় উলামা মাশায়েখের প্রতিটি প্রোগ্রামে উপস্থিত এবং সার্বিক সহযোগিতার জন্য বেশ আপনাদেরকে আহ্বান করতেছি। আল্লাহ পাক যেন এই দ্বীনের পথে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা যেন উৎসর্গ করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আহ্বান করেছিলাম, দাওয়াত দিয়েছিলাম, সাধ্য অনুযায়ী উপস্থিত 100-তে 100। আলহামদুলিল্লাহ, ধারণাও করি না যে আজকের এই প্রোগ্রাম এত সুন্দরভাবে আয়োজিত হবে এবং উপস্থাপনার দিক দিয়ে, আলোচনার দিক দিয়ে সকলে সারগর্ভ আলোচনা রাখবেন। দেশ এবং জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ে দ্বীন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা হবে এবং সর্বশেষ যে কথাগুলো আমরা শুনলাম তা হচ্ছে কোরআনের বিরুদ্ধে যে কৌশলগতভাবে তারা অবস্থান নিয়েছে তা এখানে টিকবে না। যে কোনো কোরবানির মাধ্যমে এ প্রত্যাখ্যান করা হবে, একে অবশ্যই এই জমিন থেকে এদেরকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। অতএব আসুন আমরা যেন সত্যিকার আগামী দিনে কিছু করতে পারি। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা বক্তব্য রেখেছেন। আপনাদের বক্তব্য সারগর্ভ এবং আলোচনা শোনার মতন এবং আপনাদের আলোচনাও যেন এদেশের সকলের জন্য দিক নির্দেশনা হয় এবং এগুলো নিয়ে যেন আমরা অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, প্রশ্নে, মানবতার প্রশ্নে আমরা এক এবং অভিন্ন। অতএব পরিচ্ছন্নভাবে বলি, ইসলাম, দেশ এবং মানবতা বিরোধী কোনো কাজ হবে আর আমরা বসে থাকবো, এটা হতে পারে না। অতএব আজকের এই মঞ্চ, আজকের এই স্টেজ, আজকের এই পরিবেশ আজকে একটি সীমাবদ্ধ জায়গায় হলেও আগামীর দিনে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে আমাদের মুরব্বী এবং নেতাদের পিছনে থেকে কারা কারা আন্দোলন করতে রাখে তো হাত করে বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলি আমিন। আমাদের দেশকে আল্লাহ সব ধরনের চক্রান্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। এই ধন্যবাদ।